আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। वाह क्या सीन है। যাক কাল সব বলে দিব। আজ ঘুমা আর দেখ কাল আবার কার লাশ পাই মালা আমার খালা সে তো নাই ফুরুত হয়েছে। আরে খাইলেই কয় রাত, আরে তুই বলিস খালা। वाह 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 क्या सीन है मेरा भाई। যাক গে যা ঘুমা বন্ধু, আয় ঘুমাই পড়ি। রাত পার হয়ে সকাল হলো। রুদ্র বাসায় সব ম্যানেজ করে সিফাতের বিয়ের ডেট ফিক্সড করলো। আর 12 দিন পর সময় যাচ্ছে, এর মধ্যে আর একটা খুনও হয়নি। তবে এখনো মিরাজ হোসেন আমেরিকা থেকে দেশে ফিরে নাই। সিফাতের বাসা বিয়ে সাজে সাজানো হচ্ছে। কাল গায়ে হলুদ। রোদেলা ইনভাইট করেছে, কিন্তু মনিকা আসবে না বলে বসে আছে। তার একটা কথায় কলেজ মিস করবে না। রোদেলা কিছুক্ষণ বকাঝকা করার পর রাজি হলো। মনিকা বলল হলুদের দিন বিকালে যাবে। রোদেলাও কিছু বলল না, রাজি হয়ে গেল। রোদেলার চাচাতো ভাইয়ের বিয়ে বলে কথা উড়াধুরা মজা মাস্তিতে ব্যস্ত হয়ে পড়ল। রুদ্র আর নিপা প্রেম চালিয়ে যাচ্ছে। রুদ্র আজ নিপাকে আসতে বলেছে। তার টার্গেট আজকে নিপাকে নিজের কাছে টানবে। নেই মোতাবেক নিপাও লাফাইতে লাফাইতে চলে আসছে। আজ গায়ে হলুদ। মনিকা আসলো বিকেল 5টার সময়। 3 পিস পরে চলে আসছে। রোদেলা জানতো মনিকা এছাড়া আর কি বা করবে, তাই মনিকার জন্য জামা কাপড় কিনে রাখছে। নিপা পরছে লেগিংস আর শর্ট গেঞ্জি। মনিকাকে হলুদ শাড়ি পরিয়ে দেয় রোদেলা, সাথে রোদেলাও শাড়ি পরে হলুদের স্টেজে আসে। আসার সময় মনিকার চোখ আটকে যায় একটা ছবিতে, তবে সেটা ভালোভাবে দেখতে পেল না। তার আগে রোদেলা তাকে টানতে টানতে নিয়ে যায়। রুদ্র নিপার সাথে বসে গল্প করতেছিল। তখন রুদ্রের চোখ যায় সামনের দিকে, ভালোভাবে দেখে মনিকা আর রোদেলা। রুদ্র নেশা ভরা চোখে সেদিকে তাকিয়ে আছে। কি এক অদ্ভুত নেশা টানছে তাকে। নিপার ডাকব রুদ্রের ধ্যান ভাঙে, আর চোখে মনিকাকে একবার পরোক্ষ করে নেয়। হলুদ শাড়িতে মারাত্মক লাগতেছে তাকে। রাতে হলুদ অনুষ্ঠান শেষ হলো। সবাই অনেক মজা করলো, সাথে মনিকাও মজা করলো। একবারও মনে হচ্ছে না যে এদের কাউকেও চেনে না। সবাই এমন ভাবে আপন করে রাখছে, মনে হয় এদের বাড়ির সন্তান সে। এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসলো। খাইতে বসেও সে এক এলাহি কাণ্ড। এ একবার ওড়ে দেয় আর ও একবার এড়ে দেয়, সেই নিয়ে কি এক মজা সবার মাঝে। খাওয়া দাওয়া শেষে সবাইকে থাকার জন্য আলাদা রুম দেখে দেওয়া হলো। এদের বাসা দোতলা, তবে বিশাল বড় বাড়ি। মনিকা, রোদেলা, নিপার, রোদেলার এক বোন, 4 জনকে এক রুমে থাকার কথা বলা হলো। বড়রা ঘুমোতে গেল, সবাই নাইট পার্টি করতে শুরু করলো। পার্টিতে ড্রিঙ্কসও রাখা আছে। রুদ্র ভাবতেছে নিপাকে কি করে কাছে পাওয়া যায়, কিন্তু তার বেশি ভাবতে হলো না। নিপা নিজেই রুদ্রের কাছে এসে বলতে লাগলো, এই রুদ্র, চলো না আজ দুইজন এক হই। দুইটি মনের মিলে আজ দুইটি শরীরও এক করি। উফ, তোমাকে আজ সেই লাগতেছে রুদ্র, চলো না, একটু তো এনজয় করতেই পারি আমরা। চুপ, কি বলতেছো এসব? বিয়ের আগে একদম কাছে আসি চলবে না। যাও, ড্রিঙ্কস করছো হয়তো, রুমে গিয়ে রেস্ট নাও। রুদ্র মুচকি হাসি দিয়ে বলল। তার ঠোঁটে লেগে আছে এক রহস্যময় হাসি, কিন্তু নিপা মানতে নারাজ। রুদ্রকে এক প্রকার জোর করতে লাগলো। শেষে রুদ্র সুযোগ বুঝে রাজি হলো। রুদ্র জানে সবাই এখন পার্টিতে ব্যস্ত, এদিকে কারো খেয়াল থাকবে না। রুদ্র নিপাকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। একটু পর নিপা নিজেই রুদ্রকে কাছে টেনে নিয়ে বলতে লাগলো, বাবুটা, আজকে তোমাকে সেই হট লাগতেছে, মনে চাচ্ছে একদম গিলিয়ে খাই তোমাকে। আজ তোমার আদরে নিজেকে বিলিয়ে দিব তোমার কাছে। তোমার সমস্যা হবে না তো কোনো? বয়স কিন্তু কম তোমার। বলেই রুদ্র হাসতে লাগলো। মারাত্মক সেই হাসি। সেই হাসির প্রেমে যে কেউ পড়বে, কিন্তু এই হাসির মাঝে যে রহস্য তা কেউ বুঝবে না। এটা রুদ্রের নারী শরীর নিয়ে লীলা খেলা করার হাসি। চুপ, আসো আদর করো। আর কে বললো সমস্যা হবে? সেটা তোমাকে ভাবতে হবে না, সেটা আমার প্রথম না, এর আগেও অনেক ছেলের সাথে। রুদ্র থমকে গেল। আগেই বুঝেছিল নিপার শরীরের চাহিদা আছে, কিন্তু ভাবে নাই যে তা অলরেডিও নিজের মতো এনজয় করছে। তবে রুদ্র কিছু বলল না, তার এখন শরীর চাই। ভোর 5টায় নিপার ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে রুদ্রকে ডেকে
কারো ঘুম ভাঙার আগেই রোদেলাদের রুমে গেল। গিয়ে দেখলো দরজা খোলা আছে। নিপা ধীর পায়ে রুমে ঢুকে ঘুমিয়ে পড়লো। নিপা ঘুমানোর পর মনিকা ঘুম থেকে উঠলো। পাশে নিপাকে দেখে মুচকি হাসলো। তারপর কিছু একটা করে ছাদে গেল। চোখ বন্ধ করে ভোরের বাতাস গায়ে মাখতে লাগলো। রুদ্র মাত্র গোসল করে বের হয়ে ছাদে আসলো। দেখলো একটা মেয়ে ছাদের এলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ করেই মনিকা মুচকি হাসলো। কি ব্যাপার মনি, তুমি এখানে আর এত ভোরে? রাতে তো জাগ্রত ছিলা, আড্ডা দিলা, এখন ঘুমাবা? কারণ আজ রাতে তো সবাই বেশি মজা করবে, রুমে গিয়ে ঘুমাও। রুদ্রের কথায় মনিকা চোখ খুলে পেছনে তাকালো আর ভাবলো লোকটা না দেখেই চিনতে পেরেছে তাকে। সে রুদ্রের কথার বিনিময়ে হাসলো। তারপর বলতে লাগলো, কেউ সারা রাত আড্ডায় ব্যস্ত, কেউ বা কারোর ভাবনায়, আবার কেউ বা কারোর উপর মায়া কাটানোর জন্য ব্যস্ত, আর বেশিরভাগ ব্যস্ত কেউ নারীর শরীরে সুখ খুঁজতে। যাকে ভাইয়া, আপনাকে দেখে মনে হচ্ছে গোসল করছেন, তা এত ভোরে কি ব্যাপার? রুদ্র থমকালো মনিকার কথায়। এইটুকু মেয়ে কি সব বলতিছে? কথার মধ্যে রয়েছে এক অন্যরকম রহস্য। রুদ্র অবাক চোখে তাকিয়ে আছে। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বলতে শুরু করলো, রাতে ড্রিঙ্কস খাওয়া এত কিছু, তাই শরীরটা ফ্রেশ করার জন্য গোসল করলাম। আচ্ছা মনি ম্যাডাম, সব তো বুঝলাম, তা আপনি কিসের জন্য রাত জাগলেন? আপনার জেগে থাকার কারণ কি? জেগে? কে জেগেছিল? আমি তো হারিয়ে গিয়েছিলাম অনেক দূর, হতে পারে তা মৃত্যুর খেলা করতে, অনেক অনেক দূর, গভীর ঘুমে। মনিকা খিলখিল করে হেসে উঠল। ইস, এই হাসিটা যেন রুদ্রের বুকে তীরের মতো বিঁধল। মনিকার একটা আক্কেল দাঁত আছে, হাসির কারণে সেটা যেন ঝলমল করতিছে। রহস্যের গন্ধ যেন সরে না আমার এই মন থেকে। থামকেছি আমি তোমার এই পাগল করা হাসিতে, ফেসেছি তোমার ওই ঠোঁটে লেগে থাকা হাসিতে। পাগল করে তুলতেছে তোমার রহস্য আমাকে, লেগেছে আমার বুকে তীরের মতো তোমার ওই হাসিটা যে। রুদ্রের কথায় আবারও খিলখিল করে হেসে উঠল মনিকা। তার যেন ভীষণ মজা লাগতিছে। রুদ্র লজ্জা পেল, আনমনে যে কি বলে ফেলতেছে তা বুঝতে পারে নাই। রুদ্র মনিকাকে আর চোখে দেখতিছে। হঠাৎ করে রুদ্র গম্ভীর হয়ে বলল, মিস চিকনে চেমিলি, খাও না নাকি তুমি? শরীর কেন এমন? যাক বাদ দিলাম, সেদিন কলেজে কি করলে সেটার শাস্তি তো তোমাকে দেওয়া হলো না, তাই এখন শাস্তিটা দিয়ে দেই। মনিকার কথাটা পরপর দুবার কানে বাজতে লাগলো। পরক্ষণে ভোর দৌড় দিল ছাদ থেকে। রুদ্র হাসলো, জোরে জোরে হেসে উঠল। একে চাই, আমার খুব করে চাই, একবারের জন্য হলেও চাই। সকাল 7টা, সবাই ঘুম থেকে উঠেছে, তবে মনিকা এখনো ঘুমিয়ে আছে। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে লাগলো। পরক্ষণে খবর দেখার জন্য টিভি অন করলো। আজকের সকাল 7টার খবর, খুন, রহস্যজনক খুন। কে এই খুনি, যে কিনা কোনো ক্লু রেখে যাচ্ছে না? বোঝার মতো কারো ক্ষমতা নেই। খুনগুলো খুব নিখুঁতভাবে করতিছে। আজকে আবারও একটি লাশ পাওয়া গেছে। দেখে বোঝা বড় দায় যে লাশটি কার। তবে এই লাশটি স্বাভাবিক লাশ। শরীরে একের পর এক গুলি করা হয়েছে। আগের মতো চাকুর আঘাত নেই। তবে সবার ধারণা একই ব্যক্তির খুন। আগের খুনি হয়তো এই খুনটা করেছে। নিউজটা দেখে রুদ্র মুচকি হাসলো। রোদেলা জোরে জোরে লাফাতে লাগলো আর মনিকাকে ডাকতে লাগলো। মনিকা ধরফর করে বিছানা থেকে নেমে নিচে আসলো। মনিকাকে দেখে রোদেলা ওরে নিয়ে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, দেখ, শয়তান সামরারে কেটা জানি খুন করছে। কালকে তো খুব ভাব দেখাচ্ছিল পার্টিতে, আমাদের শরীর নাকি তার পছন্দ হয়েছে, এক রাত করে নাকি তার করে নেবে, গায়ে হাত দেওয়ারও চেষ্টা করছিল। রোদেলার কথায় সবাই অবাক হয়ে শুনতেছে। কি বলতিছে? ওই ছেলেটা হচ্ছে সিফাতের এক আত্মীয়। তারাও বিয়ের বাড়িতে আসছে। ছেলেটার লাশ দেখে তার বাবা মা কান্নায় ভেঙে পড়েছে আর তাদের সামনে রোদেলা লাফালাফি করতেছে। রুদ্র একটা ধমক দেয়। পরে রোদেলা লক্ষ্মী মেয়ের মতো মনিকাকে নিয়ে রুমে চলে যায়। কাল রাতের ঘটনা। মনিকা আর রোদেলা যখন নাইট পার্টিতে বসেছিল এক সাইডে, তখন একটা ছেলে হাতে করে 2টা ড্রিঙ্কস এসে মনিকা আর রোদেলার সামনে ধরে। মনিকা না করলে ছেলেটা বলতে শুরু করে, উফ বেবি, খেয়ে নাও, চাইলে তোমাদের রাতে আদর দিতে পারবো, লাগবে নাকি? ফিগার কিন্তু আমার পছন্দ হয়েছে, তা কত টাকা লাগবে বলো, মন ভরে আদর করে দিব। ছেলেটা এমন আরো নানান কথা বলতেছিল। রোদেলার রাগে 2টা থাপ্পড় মারছিল আর মনিকা ভয়ে কাঁপতেছিল। দূর থেকে রুদ্র সবকিছুই দেখছিল। বর্তমান এই রুদ্রের শহরে না সরাসরি তুই রুদ্রের বাড়িতে এসে রুদ্রের বোন আর তার ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করবি?
তা কি করে হয় বলতো? রুদ্রের লীলা খেলায় তোকেও বন্দি করলাম, শেষ নিজের জীবন হারালি। ভাইয়া আসবো, একটা সিক্রেট কথা বলি। আমি জানি এটা তোর কাজ, কারণ আমার ভাই নারীদের অসম্মান পছন্দ করে না। তার ওপর তার বোনের দিকে কেউ নজর দিবে, সেটা তো হতে পারে না, রাইট? রোদেলার কথায় হাসলো রুদ্র, কিছু বলল না। রোদেলাও তার উত্তর পেয়ে গেছে, এটা তার ভাইয়ের কাজ, সেটা খুব ভালো করেই জানে। কিছু না বলে নিচে এসে আবার সবার সাথে আড্ডা দিতে লাগলো। আর সিফাতের সেই আত্মীয় বাসায় চলে গেছে ছেলের লাশ নিয়ে। রুদ্র, ওই ছেলেটা কালকে আমাকেও অনেক কথা বলেছিল, জানো না? তবে এইভাবে কে মারলো ছেলেটাকে? তোমাদের বাসায় পুলিশ আসছে সিসিটিভি ফুটেজ চেক করতে, পুলিশ বলল তেমন কিছুই পায়নি। বাদ দাও, অন্যদের নিয়ে ভাবতে হবে না। তার রাতে এনজয় কেমন করলে? আমি বারবার বারণ করছি আর তুমি কিনা শেষমেশ যাকে কি আর করার। তোমার মতো পুরুষ পাওয়া ভাগ্য। তোমাকে ইচ্ছে করে আমি কাছে টানতে চাইছিলাম, তাও আসতে চাওনি। আর অন্য কেউ হলে সুযোগ হাতছাড়া করতো না। রুদ্র নিপার কথায় এক রহস্যময় হাসি দিল। এরপর দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। সিফাতরা সবাই গাড়ি নিয়ে বউ আনার জন্য বের হলো। ওখানে সবাই গিয়ে সবকিছু সেরে বউ নিয়ে সবাই বাসায় আসলো। এসে সবাই ছবি তুললো। বউ নিয়ে ব্যস্ত। বলতে বলতে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে আসলো। সবাই গোল হয়ে বসে বর বউয়ের সাথে আড্ডা দিতে লাগলো। সিফাত রাগী চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। সিফাত আর সিয়াকে আটকিয়ে রাখছে রুদ্র। বাসর ঘরে যাওয়াতে দেয়নি, এটা নিয়ে সবার মজা নিচ্ছে। এরপর শেষমেশ রাত 12টার সময় সিফাতকে ছাড়া হলো। তারা যাওয়ার পর সবাই রুদ্রের সাথে জেদ ধরলো ট্রুথ আর ডেয়ার খেলবে। সবাই একসাথে রাজি হয়ে গেল। ট্রুথ আর ডেয়ার খেলার সময় যখন রুদ্রের দিকে বোতল আসে, তখন রুদ্র ট্রুথ নেয়। হঠাৎ করেই মনিকা বলে ওঠে, হিয়া, আমি ট্রুথ দিব রুদ্র ভাইয়াকে। কেউ দিবা না, দাঁড়াও, আমি দিব। ভাইয়া বলেন, কখনো কাউকে লিপকিস করছেন? মনিকার কথায় রুদ্রের মাথা হ্যাং হয়ে গেল। না বললে নিপা ভাববে মিথ্যা, আর হ্যাঁ বললে সবাই বলবে কাকে, তার তো জিএফ নেই। রুদ্র পড়ল বিপাকে। রুদ্র একটা ফোন দিয়ে কে ওখানকার একটা ছেলেকে একটা মেসেজ করলো। এরপর রুদ্র বলল, আচ্ছা আমি সত্যিটা বলবো, আগে তোমারটা খেলে নাও। মনি কিছু না বলে যখন তার দিকে বোতল ঘোরে, তখন সে ডেয়ার নেয়। আর পাশ থেকে একটা ছেলে বলে ওঠে রুদ্রকে লিপকিস করতে হবে। রুদ্রের মুখে লেগে আছে হাসি। মনিকা আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে আছে, আর নিপা রাগী ভাব নিয়ে বসে আছে। মনিকা আস্তে করে উঠে রুদ্রের সামনে এসে বসলো। তারপর রুদ্রের মাথায় চুল খামচি দিয়ে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। রুদ্রের ঠোঁট থেকে রক্ত পড়তিছে। মনিকার কাণ্ডে সবাই অবাক। জানি এখন আপনি বলবেন যে লিপকিস করছেন নাকি, সেটা তো সবাই প্রমাণ সহ পেল। তবে হ্যাঁ, মনিকার সাথে কেউ পাঙ্গা নিতে এসো না। লিপকিস কাকে বলে বুঝে দিলাম। ঠোঁটে কিছু লাগিয়ে নিয়েন, নয়তো রক্ত পড়তেই থাকবে। এই বলে মনিকা চলে গেল ওখান থেকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সেই দিকে। রুদ্র ধীরে ধীরে বলল, নেশা, এক মারাত্মক নেশা আছে তোমার মাঝে। মনি, তুমি ভুল জায়গাতে ভুল কাজটা করে ফেলছো। এটা তোমার উচিত হয়নি। আমি তো এখন তোমার নেশায় আসক্ত হয়ে গেলাম। তোমাকে পস্তাতে হবে। তুমি আমার ঠোঁটের কলঙ্ক করছো। আমি তোমার শরীরে কলঙ্কের দাগ লাগাবো। ভাইয়া কি ভাবতেছিলেন এতক্ষণ থেকে? আর কি বা ভিড় করতেছিলেন? আপনার ঠোঁট থেকে রক্ত পড়তেছে, চলেন আপনার ঠোঁটে মলম লাগাই দেই। সবার সামনে নিপা রুদ্রকে ভাইয়া বলেই ডাকে। তার প্রয়োজন নেই, তোমরা যে যার রুমে গিয়ে ঘুমাও। যে আমার করেছে কলঙ্ক, সেই না হয় করুক এই কলঙ্কের সেবা। রাত 2টায় সবাই ঘুমিয়ে পড়ছে। রুদ্র ধীর পায়ে রোদেলার ঘরের কাছে গেল। দরজা খোলা, বিছানায় তাকালো। মনিকা এক সাইডে গুটিয়ে শুয়ে আছে। রুদ্র মুচকি হেসে মনিকাকে কোলে নিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। এত তাড়াতাড়ি করলো যে মনিকা বুঝতেই পারলো না। রুদ্র মনিকাকে বেডে শুইয়ে দিয়ে নিজের সমস্ত ভর মনিকার উপর ছেড়ে দিল। মনিকা নড়ে উঠল। রুদ্র হেসে ওঠে। তারপর মনিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এক পর্যায়ে কামড়াতে শুরু করে। মনিকার ঠোঁটে ব্যথা পেয়ে আহ বলে চোখ খোলে। গায়ের উপর ভারী কিছু অনুভব করে। কিছুক্ষণ পর চুপ থেকে বলতে শুরু করে,
রুদ্র ভাইয়া, আপনারও কিন্তু বোন আছে। আমার জায়গাতে আপনার বোনকে বসান আর আপনার জায়গাতে কোনো পুরুষকে, তারপর ভাববেন আপনি আমার সাথে যা করতে এসেছেন সেটা আপনার বোনের সাথে করলে কি হতো। রুদ্র নড়ল না, মনিকার শরীরের ওপর পুরোপুরি গায়ে এলিয়ে দিল আর ভাবলো মনিকা ভুল কিছু বলে নাই। পাশ থেকে মলম নিয়ে মনিকার ঘাড়ে জোরে একটা কামড় বসায়, তারপর মলম লাগিয়ে দেয়। মনিকা হাবলার মতো তাকিয়ে আছে, মনিকার চোখ দিয়ে পানি পড়তিছে। কামড়টা অনেক জোরে দিছে। আচ্ছা, পুরো রুম অন্ধকার, তাও তুমি কিভাবে চিনতে পারলে আমাকে যে আমি রুদ্র? অন্য কেউ তো হতে পারে, তাই না মনি? মনিকা এখনো কান্না করতেছে, কিছু বলল না। মনিকার কান্না দেখে রুদ্র হাসলো, তারপর কিছু না বলে জড়ায় নিয়ে শুয়ে পড়ল। মনিকাও বাধা দিতে পারল না। সকালে রোদেলার ঘুম ভাঙে যখন তখন পাশে তাকিয়ে দেখে মনিকা নাই। তার বাইরে খুঁজতে এলে দেখে রুদ্রের রুমের দরজা খোলা। রোদেলা দেখে মনিকা বিছানায় শুয়ে আছে আর রুদ্র সোফায়। রোদেলা মনিকাকে ডেকে তুলল। মনিকা ভাবতেছে কি বলবে, তখন পাশ থেকে রুদ্র বলল, মেহমান বাসায় আনছিস, সেবা করতে পারিস না নাকি? 4 জনের বিছানায় কেমন করে হয়? মনির নাকি অসুবিধা হচ্ছিল, তাই বাহিরে ঘুরতেছিল, তো আমি রুমে এনে ওকে বিছানায় শুইতে বলছি। সরি ভাইয়া, আর ভালো করছিস। আচ্ছা তুই আরো ঘুমা, মাত্র 7টা বাজে। আমি গেলাম, থাক। এখানেই ভাইয়া আছে, অসুবিধা হলে বলিস। রোদেলা চলে গেল। রুদ্র জোরে জোরে হেসে উঠল। পরক্ষণেই দরজা লাগিয়ে দিয়ে মনিকার দিকে তাকালো। মনিকা ভয়ে চুপ মেরে আছে। রুদ্র কিছু বলল না। মনিকাকে ঘুমোতে বলে ওয়াশরুমে ঢুকলো। মনিকা কি বলবে বুঝে উঠতে পারতিছে না, চোখ বন্ধ করলো। এর মাঝে কখন ঘুমিয়ে গেছে টেরই পেল না। রুদ্র ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মনিকা ঘুমাচ্ছে। তা দেখে মুচকি হাসলো সে। মনি, সরি, তুমি আমার বোনের ফ্রেন্ড, তবে আমি কার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করি না, কিন্তু তোমাকে করতে বাধ্য হব। তুমি যে আমাকে মারাত্মকভাবে টানছো। আজ সিফাতের বৌভাত। বৌভাত শেষে মনিকা নিজের বাসায় গেল, আবার আগের মতো কলেজে যাওয়া আসা শুরু করলো। রুদ্র আছে, নিপা তাদের খেলায় মগ্ন। আজ শুক্রবার, রোদেলা আর মনিকা ঘুরতে বের হয়েছে। অপরদিকে কার মন চলতিছে অন্যরকম প্ল্যান। পার্ক থেকে সন্ধ্যায় বাসায় ফিরল তারা। মনিকা এসেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এদিকে কাজ কত দূর? মির্জার মেয়ে দেশে ফিরছে। কাজ কখন হবে তোমাদের? ফার্স্ট কাজ করো, সময় বেশি নেই, নয়তো সবার লাশ পড়বে এখানে। ছেলেপোলেরা যে যার কাছে বের হলো। লিমা মাত্র নাইট পার্টি থেকে বের হলো, তখনই কেউ তার সামনে এসে মুখে স্প্রে মেরে দেয়। কিছু বুঝে ওঠার আগেই সবাই লিমাকে ধরে নিয়ে বসের কাছে আসে। লিমাকে চেয়ারে বেঁধে মুখে পানির ছিটা দেওয়া মাত্রই চোখ খুলে তাকায়। ওহ, কোনো কথা বলো না তো। ফার্স্ট ফার্স্ট মুখ বেঁধে দাও ওর। আচ্ছা, তোদের চাহিদা কি বলতো? তোদের চাহিদা ছেলেদের শরীর নিয়ে খেলা, তারপর তাদের ব্ল্যাকমেল করে টাকা নেওয়া। মেয়ে হয়ে এত কিছু করিস? যাক, বাদ দিলাম। তোকে ধরে আনার কারণ কি জানিস? তোকে ধরে আনার কারণ হলো তোদের বাবা। সে এক বড় ধরনের মাইন্ড গেমার, তবে আমার কাছে তার চুনোপুটি। শেষ করব, আমি সবাইকে শেষ করে দিব। তোরা একটা পরিবার ধ্বংস করেছিস, আমি কাউকে ছাড়বো না এবং কাউকেই না। তোদের লাশের দিকে তাকাতে কুত্তাও যেন ভয় পায়, সেই অবস্থা করব। রেগে আর খুব জোরে জোরে কথাগুলো বলতিছে। তারপর প্লাস দিয়ে সব দাঁত তুলে ফেলে, জিভা কেটে ফেলে। ওখানে যারা ছিল অর্ধেক মানুষ সেন্স হারিয়ে ফেলেছে সব দেখে। ওদের বস হুহা করে হেসে উঠল। লিমা একের পর এক চিল্লানি দিয়ে যাচ্ছে, কেউ তার কথা কানে নিচ্ছে না। বেশ কিছুক্ষণ লিমার সাথে অস্ত্রের খেলা খেলে সবাইকে লাশ সরানোর কথা বলে বেরিয়ে গেল। এদিকে রুদ্র আজ বাসায় ফিরল না। এত রাতে বাসায় গেলে তার মা তাকে খুন করে ফেলবে। এখন সময় ভোর 4টা। রুদ্র এখানকার একটা ব্রিজের কাছে যায়। সে যখন বসে সময় কাটাবে, সকালে বাসায় ফিরবে, রুদ্র সেইভাবে পা বাড়ালো। ব্রিজের দিকে গিয়ে দেখে ব্রিজের নিচের বেঞ্চে কেউ বসে আছে। রুদ্র কিছু না বলে পাশে বসলো। পরক্ষণেই পাশে তাকিয়ে দেখে মনিকা চোখ বন্ধ করে আছে আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে। রুদ্র কিছুটা অবাক হলে এই ভোরে মনিকা এখানে কেন, আর তার
থেকে বড় কথা কান্না করতেছে কেন? মনি, তুমি এই সময়ে এখানে কেন? কিছু হয়েছে নাকি? এত ভোরে এইদিকে? এই দিকটা ভালো না, এদিকে আর কখনো আসবে না একা একা। আর কি হয়েছে, কান্না করতেছো কেন? মনি থতমত খেল। সে খেয়াল করেনি যে তার পাশেও কেউ আছে। তাড়াতাড়ি চোখের পানি মুছে নিয়ে চোখ খুলে পাছে তাকিয়ে দেখে রুদ্র বসে আছে তার পাশে। রুদ্রের কথাগুলো কানে বাজতে জোরে হেসে উঠল। রুদ্র বোকা হয়ে তাকিয়ে আছে সেই দিকে। ভয়? কিসের ভয়? কার জন্য ভয় করব আমি? ভয়ও আমাকে ভয় পায়, আর আমি নাকি ভয় পাবো ভয়কে? হাস্যকর। ঢপ মারা বন্ধ করো। আমার সাথে মিথ্যা বলতে এসো না। যে মেয়েগুলি দেখে সেন্স হারায়, সে আবার আমার সামনে ভাব নেয়। সেদিন কলেজে গুলি খেয়ে তো সেন্স হারাই ফেলছো, আর এখন? ওয়েট, তোমার হাতে কি হয়েছে? রক্ত কেন? মানে সেদিন আপনি গুলি করেছিলেন আমাকে। গোন্ডা মানিক পালা। চুপ, একদম কথা বলবা না। দেখি, এই মা হাত কাটলো কিভাবে? এতখানি কি করছো? কেউ কিছু বলছে নাকি? এটা তো চাকুর কাটা। কিছু না, এমনি পড়ে গিয়ে কাটছে হাত। ছাড়েন, এমনি ঠিক হয়ে যাবে। আমি কোনো গুন্ডার কাছে থাকবো না। এই বলে মনিকা হাত ঝটকা দিয়ে দৌড় দেয়। রুদ্র অবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়ের কথার মধ্যে হাজার রহস্য, তার ওপরও নিজেই রহস্য। বোঝা দেয় কি করতে যাচ্ছে। সকাল 7টা। লাশ, আবারও একটি লাশ পাওয়া গেছে। কে এই খুনি? একের পর এক খুন করে যাচ্ছে, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। অদ্ভুতভাবে খুনগুলো হচ্ছে। শনিবার ঠিক আজ থেকে 7 দিন আগে লিমার বড় বোন খুন হয়েছিল। আজ আবার লিমা খুন হলো। এই খুনের রহস্য কি তা এখনো জানা যায়নি, তবে ধারণা করা হয়েছে কোন শত্রুতা একই পরিবারের সবাইকে এক এক করে শেষ করা হচ্ছে। হাত পা মাথা সব আলাদা। রুদ্র নিউজ দেখে কাঁপতে লাগলো। এটাও সেই মেয়ে যাকে নিয়ে রুদ্র এনজয় করেছে। রুদ্র আর একটা কথা ভাবলো, এরা বোন তা জানতো না। তার ওপর ওর ভয়ের কারণ সে যাদের স্পর্শ করেছে তারাই খুন হচ্ছে। তাহলে কি রুদ্রের জন্য এসব নাকি? সিফাত রুদ্রকে টেনে রুমে নিয়ে গেল। গিয়েই দরজা বন্ধ করে সিফাত ন্যাকা কান্না জুড়ে দিল। তুই তাই না? সব খুন তুই করছিস? এমন কেন করতেছিস? ওদের কি দোষ? এভাবে খুন কেন করিস? হ্যাঁ, কালটা তো তুই বাসায় ছিলিস না। তুই যেদিন বাসায় থাকিস না সেই দিনই খুন হচ্ছে। দেখ। স্টপ সিফাত, পাগলের মতো কথা বলা অফ করো। ভয়ে আমার অবস্থা শেষ। আমিও বুঝতে পারতেছি না কে খুন করতেছে আর কেনই বা। আমার জানা মতে ওদের কোনো শত্রু নেই, তাহলে আর আমি কোনো কারণে খুন করব? আমার সাহস আছে নাকি? দেখ, এটা ভাবার বিষয়, কারণ দুইজনকেই তুই চিনিস আর তাদের সাথে রাত কাটাইছিস। সেই হিসেবে ভয় হচ্ছে আমার। সাবধানে থাক। আর যদি তোর পরিচিত কেউ খুন হয় তাহলে বুঝবি তোর জন্য খুন হচ্ছে। সর এখান থেকে। এ আবার আরো খুন করে নিয়ে বসে আছে। সত্যি আমার ভয় করতেছে রে সিফাত। দেখ কি হচ্ছে আমার সাথে। তোকে একটা কথা বলি। কি? বল। সেই দিন নিপার সাথে রাতে থাকলাম না। আমার বুকে একটা কামড়ের দাগ পাইছি, এখনো দাগ আছে। রক্ত বের হচ্ছিল সেদিন। নিপাকে বললে ওই বলল ও নাকি কামড় দেয়নি। তাহলে এটা কেমনে হলো? উফ, এত ভাবতে পারতেছি না আমি। কি? এ কি বলিস এসব? সাবধানে থাক। ভয় হচ্ছে তোর জন্য। নারীর নেশা ছেড়ে দে। তোর লীলা খেলায় তুই না হারিয়ে যাস। রুদ্র বসে পড়ল। তার মাথা ভন ভন করতেছে। কি করবে কিছু বুঝে উঠতে পারতিছে না। সব সময় যাচ্ছে কলেজ ক্যাম্পাস আড্ডা। এর মাঝে খবর পাওয়া গেছে মিরাজ আর তার ওয়াইফ নিখোঁজ। এবার রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেললো। তার জন্য এসব হচ্ছে না বোঝা যাচ্ছে। তার তো লিমার পরিবারের সাথে শত্রুতা নেই। এবার রুদ্রের লীলা খেলায় ব্যস্ত। রুদ্র এখন বেশিরভাগ সময় কলেজ যায়। এর কারণ মনিকা। সে মনিকাকে চায়। হতে পারে ইমপ্রেস করার চেষ্টা। মনিকা এসবে হাসে রহস্যময় হাসি, যার মানে সে ছাড়া কেউই জানে না। আজ শুক্রবার, সবাই ভয়ে আছে। আবার কারো লাশ পায়, কারণ মিরাজ নিখোঁজ। ওদের এখনো খুঁজে পাওয়া যায়নি। সবাই ভাবতেছে আজকে আবারও খুন হতে পারে। পুলিশ, সিআইডি সবাই সাবধানে আছে। সব জঙ্গল ঘেরাও করা হয়েছে তাদের। সন্দেহ কাউকে পেলেই সোজা ফায়ার করবে। মনিকা বাসায় ফিরতেছিল সেই রাস্তা দিয়ে। তখন সন্ধ্যা 7টা। মনিকাকে দেখে পুলিশ আটকিয়ে দেয়।
গুলি বের করে মাথায় ধরে আর জেরা করে কই গিয়েছিল। মনিকা বলে প্রাইভেট পড়াতে। পুলিশ আরেকটু ঘাটিয়ে দেখার জন্য ভালো করে মাথায় গুলি ধরতে সেন্স হারায়। পুলিশ ভাবলো মেয়েটা সত্যি বলতিছে। অন্যদিক থেকে খবর আসে এখানে 3টা লাশ পড়ে আছে। পুলিশ তাড়াতাড়ি সেখানে গিয়ে অবাক হয়ে যায়। মিরাজ তার ওয়াইফ ওনাদের একজন কাজের লোকের লাশ, বডি আলাদা আলাদা করে রাখা হয়েছে। লাশ দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘৃণা থাকলে এইভাবে কারো খুন করা যায়। মেয়েটাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসো কেউ, আর লাশগুলো ফরেন্সিকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হতেও পারে কোনো ক্লু যদি পাওয়া যায়। আর লাশের বডি চেক করো, কোনো চিটকুট সাথে রেখেছে কিনা। ইন্সপেক্টরের কথা মতো সবাই কাজ করতে শুরু করে। লাশের শরীর থেকে খুনির কোনো ক্লু পাওয়া যায় না। আমরা খুনির ব্যাপারে কিছু জানতে পারি নাই, তবে আমরা একটা চিরকুট পাইছি লাশের পকেট থেকে। সেখানে লেখা ছিল কয়েক বছর আগের ঘটনা। অয়ন চৌধুরী চৌধুরী বাড়ির দ্বিতীয় সন্তান, তার স্ত্রীকে হসপিটালে খুন করা হয়েছিল। মিরাজ হোসেন সেটা প্ল্যান করেছে। তাদের সন্তান জন্মের সময় অয়ন চৌধুরীর স্ত্রীকে মেরে দিছে, আর সবাইকে বলা হয় সন্তান জন্ম দিতে গিয়ে উনি মারা গেছে। আসল কাহিনী অন্য ছিল। পরে অয়ন চৌধুরী বুদ্ধি করে তার মেয়েকে কোথাও লুকিয়ে রাখে, আর 2 দিন পর অয়ন চৌধুরীকে মিরাজ হোসেন খুন করে দেয়। আর সেটাও প্ল্যান করেছে যাতে সবাই ভাবে সেটা স্বাভাবিক মৃত্যু। আমরা যতদূর বুঝতে পারছি তা হচ্ছে অয়ন চৌধুরীর পরিবার শেষ করার প্রতিশোধ নেওয়া হয়েছে, কিন্তু কে বা কারা করেছে সেটাও এখনো আমরা ধরতে পারিনি। রুদ্র ও তার পরিবারের সবাই বসে নিউজ দেখছিল। সবাই হতবাক হয়ে যায় নিউজ দেখে। তাদের অয়নকে খুন করা হয়েছে, অথচ তারা বুঝতেই পারেনি। স্বাভাবিক মৃত্যু ভেবে চুপ করে দিল এতদিন। আমার ভাইটাকে তারা প্লেন করে মারছে রাবেয়া, তাও আমি কিছু বুঝতে পারি নাই। টাকাই সব নষ্টের মূল। টাকার জন্য আমার ছোট ভাই ও ভাইয়ের বউটা অকালে মারা গেল, কিন্তু তাদের সন্তানকে আমরা কোথায় খুঁজবো? আমরা তো বুঝতে পারিনি কখনো অয়ন ভাইয়াকে এইভাবে কেউ খুন করছে, সেটা তো জানতে পারিনি। আর তুমি তার বড় ভাই হয়ে বাঁচাতে পারলে না? বাবাই, যা হবার হয়েছে। এখন এইভাবে কান্না করে লাভ নাই তো। নিজেকে শান্ত করো, এভাবে ভেঙে পড়লে চলবে না। সবাই ভেঙে পড়ে। এত বছর পর সত্যিটা সবার সামনে আসতেছে, এটা অন্যরকম একটা ব্যাপার। 7 দিন পর পুলিশ, সিআইডি এখনো খুনির ব্যাপারে খোঁজ পায়নি। পরিবেশ আগের মতো স্বাভাবিক হয়ে আছে। রুদ্র নারীর শরীরে আবারও মেতে উঠেছে। আজকেও সে হোটেল রুমে যায়। আজ বেশি ড্রিঙ্ক করায় এতটা হুঁশ থাকে না তার। রুদ্র রুমে এসে দেখে রুম অন্ধকার, তবে বুঝতে পারে বেড কেউ শুয়ে আছে। রুদ্র লাইট জ্বালাতে যাবে তখন একটা কণ্ঠ ভেসে আসে, লাইট অফ থাক। লাইট জ্বাললে আমার লজ্জা করবে। আসলে আমি এসব না অভ্যস্ত না, সেজন্য। আপনি তো শরীর চান, আর কিছু না। তাহলে আপনি বেডে আসুন, লাইট অফ থাক। রুদ্র অতিরিক্ত নেশাগ্রস্ত ছিল বলে সেটা নিয়ে আর কথা বাড়ায় না। বেডে গিয়ে নিজের মতো মেয়েটার শরীরের সাথে মত্ত হয়ে পড়ে। মেয়েটা কৌশলে রুদ্রের বডিতে নখের আঁচড় ও কামড় দিতে থাকে। রুদ্র ব্যথা পেলেও শরীর থেকে নামে না। এক পর্যায়ে রুদ্র শরীর বিছানায় এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। মেয়েটা প্রায় 2 ঘন্টা ঘুমিয়ে উঠে নিজের বাসায় যেতে লাগে। যাওয়ার আগে রুদ্রের শরীরের দিকে একবার তাকায় আর নিজে নিজে বিড়বিড় করে, আপনি আর কখনো অন্য মেয়ের কাছে যাওয়ার সাহস পাবেন না মিস্টার রুদ্র। আপনার শরীর দেখলে এখন আপনি নিজেই ভয় পেয়ে যাবেন। আমি এখানে এসেছি শুধুমাত্র আপনার শরীরে আমার কলঙ্কের দাগ লাগিয়ে দিতে। শালা কি জিনিস মাইরি! হাঁটার মতো ক্ষমতা আমার নেই, শরীর ব্যথায় মনে হয় বিষ হয়ে গেছে। মেয়েটা সেখান থেকে চলে যায়। রুদ্রের ঘুম ভাঙছে সকাল 8টায়। তাদের বোনের জন্মদিন আজকে। 11টায় অনুষ্ঠান শুরু করা হবে। রুদ্র ওঠে গোসল করতে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। শরীরে পানি পড়া মাত্র সে মুখ থেকে আহ শব্দ বের করে। শরীর জ্বলে যাচ্ছে তার। সে বাইরে এসে ড্রেসিংয়ের সামনে দাঁড়ায়। ভয়ে চিল্লিয়ে ওঠে। সারা শরীর কামড় ও নখের আঁচড়। রুদ্র ভয়ে ঢোক গিলে, ও নো, কাল রাতে কোন মেয়ের সাথে আমি ছিলাম? শিট, নেশার জন্য মেয়েটাকে দেখেও নাই আমি। মেয়েটা ইচ্ছে করে আমার এমন অবস্থা করছে বুঝতেই পারতেছি, বাট আমার তো ভয় লাগতেছে। রুদ্র বস, তুই বেঁচে থাকলে আর এসব করিস না। শরীর এখন সব সময় কাপড় দ্বারা লুকিয়ে রাখতে হবে। এসব যদি কেউ দেখে তাহলে মান সম্মান শেষ। রুদ্র বেডের দিকে তাকিয়ে দেখে বেডে ব্লাড লেগে আছে।
রুদ্র একটা দীর্ঘ শ্বাস ফেলে জামা কাপড় চেঞ্জ করে দেখে সেখান থেকে বাসায় যায়। বাসায় এসে দেখে রোদেলা বসে বসে কান্না করতেছে। কি হয়েছে, কান্না করিস কেন? মনিকাকে আসতে বললাম, আসবে না ও। ওর নাকি শরীর ভালো না। আমার বার্থডে অথচ ও আসবে না। কেমন লাগে বল? ভাইয়া মনিকাকে নিয়ে আয় না প্লিজ। আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি। মনিকা এখনো শুয়ে আছে, ঘুম থেকে ওঠার কোনো নামই নেই তার। একটা প্ল্যান, আজ ঘুমাবে আর ঘুমাবে। হঠাৎ দরজার কড়া ভাবে কেউ নক করে। মনিকা ধীর পায়ে উঠে দরজা খুলে দেয়। রুদ্র ভাইয়া আপনি? হ্যাঁ, আর রোদেলার বার্থডে তুমি যাওনি, সেজন্য ও কান্না করতেছে। রেডি হয়ে নাও, যেতে হবে। মনিকা কথা বাড়ায় না, সে জানে রুদ্র এক রেখা নিতে আসছে, মানে যেতে হবে। মনিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতিছে দেখে রুদ্র ভুরু কুঁচকে ফেলে। মনিকা চেঞ্জ করে আসলে রুদ্র বলে,